পশ্চিমবঙ্গের ভোট। আর পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হবে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দু দফায় ভোট এবং 4 মে ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যে দু দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29 এপ্রিল বুধবার, গণনা 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। 23 এপ্রিল প্রথম দফায় ভোট এই 16 জেলার 152 আসনে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এই 7 জেলার 142 আসনে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে গণনা 4 মে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে দু দফায় ভোট এবং দু দফায় ভোট অন্যান্য বারের থেকে কতটা আলাদা, কতটা তাৎপর্যপূর্ণ রয়েছে, নিউজ রুম থেকে আমার প্রতিনিধি অনুপ হাজরা রয়েছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি বৈশিষ্ট্য রয়েছে এবারের 26-এর বিধানসভা ভোট? দেখো, প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটা এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক গ্রামের মানুষ, প্রত্যেক শহরের মানুষ আমাদের রাজ্যে তারা জেনে গিয়েছেন। কারণ এখনো চূড়ান্ত ভোটার কারা হবেন আমাদের রাজ্যের এই বিধানসভা নির্বাচনে তা এখনো নির্দিষ্ট হয়নি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। তার প্রক্রিয়া চলছে, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এবং সেটাই সবথেকে বড় নজিরবিহীন ঘটনা অন্তত এ রাজ্যের জন্য এসআইআর উদ্ভূত পরিস্থিতিতে। এবং আজকে নির্বাচন কমিশন যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলো বা দামামা বাজিয়ে দিল ভোটের, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তাদের যে ওয়েবসাইট এবং সেখানে যে ভোটের সূচি, সেখানে আমাদের রাজ্যের ভোটারের যে সংখ্যা সেখানে দেখানো হয়েছে 6,45,00,000। অর্থাৎ কিছুদিন আগে এসআইআর শুরুর আগে পর্যন্ত যে ভোটারের সংখ্যা আমাদের রাজ্যের ছিল 7,66,00,000, তা প্রায় 1,20,00,000 আজকের ওয়েবসাইটে তাদের নেই। অর্থাৎ এই অ্যাডজুডিকেশন 63,00,000কে তারা আজকের এই ভোট ঘোষণার মুহূর্তে তাদের তালিকায় রাখেনি। যেমন যেমন ভোটার আসবে তাই সেই সমস্ত ভোটারদের তারা ভোট দিতে দেবে। এটা একটা নজিরবিহীন পরিস্থিতি। তারপর সবথেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিক সময় যে ভোট হয়েছে আমাদের রাজ্যে, তাতে আমরা বিভিন্ন দফায় 2011, 16, 21 তিনটে বিধানসভা নির্বাচন বা এর মধ্যবর্তী সময় যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি একাধিক দফায় ভোট হয়েছে। কখনো 8 দফায়, কখনো 7 দফায়, কখনো 6 দফায় এমন ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কিন্তু এবার দেখা যাচ্ছে এই সারা রাজ্যে 294টা বিধানসভা আসনের ভোট হচ্ছে মাত্র 2 দফায়। এবং এই 2 দফায় ভোটের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত একটা ইউনিক কেস দেখা গেল। একেবারে পাহাড়, যদি আমরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ধরি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ধরি, কুচবিহার ধরি, আবার একই সঙ্গে বালুমাটি, পূর্ব মেদিনীপুর একদিনে ভোট। অর্থাৎ আমরা যদি ভার্চুয়ালি এই ম্যাপটাকে, পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ভাগ করি, কার্যত বাঁ দিক আর ডান দিক দুটো ভাগ, এবং তার আবার একটা বড় অংশ 152টা সিট প্রথম দফায় 23 এপ্রিল ভোট হচ্ছে। এবং এই 23 এপ্রিল যখন ভোট হচ্ছে, সেই ভোটে দেখা যাচ্ছে ফলাফলের নিরিখে 2021 সালে যে বিধানসভার ভোট, তাতে 77টা বিজেপি সিট পায়, যদিও তাদের একাধিক বিধায়ক দল বদল করে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। এবং তার সর্বশেষ যে স্ট্যাটিস্টিক্স আসন সংখ্যার ভিত্তিতে, তাতে দেখা যাচ্ছে এই 152টা আসনের মধ্যে 54টা আসনে বিজেপি, শক্তঘাঁটি বিজেপি লিড করছে বা
সেই আসন তাদের। এখন ধরে রাখতে পারবে কিনা সেটা ভোটের পর নির্দিষ্ট হবে। অন্যদিকে বাকি এই যে লাল অংশ দেখছি আমরা, যে জেলাগুলি নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই 142টা আসনের ভোট হচ্ছে ঠিক তার পরে দ্বিতীয় দফায় 29শে এপ্রিল। এবং যদি দেখা যায় এই জায়গাতে কিন্তু মাত্র 15টা সিটে জিতেছিল এখনকার দলগত অবস্থান অনুযায়ী বিজেপির, বলছি 2021 সালে। আবার যদি 2024 সালে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচনের কথা বলি, তাতেও দেখা যাচ্ছে প্রথম ফেজে যে 152টা বিধানসভা আসনে ভোট হবে তার মধ্যে 62টা আসনে বিধানসভার নিরিখে তারা এগিয়ে রয়েছে কারা? বিজেপি বা গেরুয়া শিবির। অর্থাৎ প্রথম দফায় যে 152টা আসনে ভোট হচ্ছে এই জায়গাতেই কিন্তু বিজেপির অন্তত কিছুটা হলেও শক্তি রয়েছে। সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে, লোকসভা নির্বাচনে লাস্ট এই 16টা আসনের মধ্যে 15টা আসন সেখানে বিজেপি এগিয়ে। আবার ঠিক উত্তরবঙ্গেও একই রকমভাবে তারা এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্যভাবে মালদা এবং মুর্শিদাবাদে একটা যে হিন্দুত্বের শান এবং কমিউনাল পলিটিক্স, সেই জায়গায় কিন্তু বিজেপি ভালো ফল করার ব্যাপারে এবারও আশাবাদী। ঠিক তার লাল যে অংশটা, অন্তত আমরা যদি এই অংশটা বর্গ ফুটে বা বর্গ কিলোমিটারে মাপি, এই লাল অংশে যে জেলাগুলি রয়েছে এটা হচ্ছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বললে ভুল হবে, কার্যত সবুজ দুর্গ। এবং এই উত্তর চব্বিশ পরগনার 33টা বিধানসভার আসন, কলকাতার 11টা, দক্ষিণ চব্বিশ পরগনার 31টা, এই 75টা সিট কার্যত এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ভাগ্য নির্ধারণ করে দেয়। কারণ এই 75টা সিটের দেখা গেছে অধিকাংশ সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। শুধুমাত্র আমরা যদি নদিয়ার যে অংশটা মতুয়া গড় রয়েছে, একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা বনগা ধরে যে অংশটা কিছুটা মতুয়া ভোট, যেখানে ডিসিশন মেকার, এই অংশটাতে বিজেপি কিছু ভোট থাকলেও বাকি অংশটা কিন্তু 75 সিটে কার্যত তৃণমূল কংগ্রেসই সেখানে একচেটিয়া এবং তাদের ভোটই সব থেকে বেশি, সংগঠনও মজবুত, বিজেপির সেই অর্থে কিছু নেই। কাজেই এই যে দ্বিতীয় দফার ভোট হবে সেটা তৃণমূল কংগ্রেসের যথেষ্ট শক্ত ঘাঁটি এবং এখান থেকে তারা সর্বোচ্চ আসন তুলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় যে বিষয়টা বলবো, এইবারের যে ভোট হচ্ছে এই ভোটে যে এই দফা কমানো হয়েছে, নির্বাচন কমিশন তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, এবারের ভোটে কিন্তু যদি 23শে এপ্রিল ভোট হয়, তার যা মনোনয়ন দাখিলের দিন, তার আগের দিন পর্যন্ত যাদের নাম 63 লক্ষের মধ্যে যাদের অ্যাডজুডিকেশন থেকে আসবে, ভোটার লিস্টে আসবে, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে, বাকিদের দেওয়া হবে না। তাদের কি হবে সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টে এসআইআর মামলা হয়েছে জানি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন, মামলায় নিজের ফেভারে জয় নিয়ে এসছেন, একটা নজিরবিহীন রায় এসছে, ঐতিহাসিক রায় এসছে। এরপরেও যদিও ভোট ঘোষণাকে ঘিরে বা এই অ্যাডজুডিকেশন কমপ্লিট করার বিষয়ে এখনও সুপ্রিম কোর্ট জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত সমস্ত ভোটারের নাম থাকবে, এমনটা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। কিন্তু বাকি এই 6,45 লক্ষের যে ভোটারের নামকে সামনে রেখে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলে কমিশন, বাকি 63 লক্ষের মধ্যে কতজন ভোট দিতে পারবেন তা নিয়ে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে, যা স্বাধীনতা উত্তর আমাদের দেশের ইতিহাসে কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন যে ভোট ঘোষণা করে তাতে এরকমটা দেখা যায়নি। অর্থাৎ ভোটার নির্দিষ্ট না হওয়া আগেই, অর্থাৎ কারা কারা ভোট দিতে পারে এটা সুনির্দিষ্ট হওয়ার আগেই ভোট ঘোষণা হয়ে গেল। সেদিক থেকেও এটা অবশ্যই একটা বিশেষ পরিস্থিতির ভোট, একটা নজিরবিহীন পরিস্থিতির ভোট, তা বলার অপেক্ষা রাখে না। অনুপ, সঙ্গে থাকো। 2 দফায় ভোট আর 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে, তৃণমূল কংগ্রেস তৈরি, প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস সারা বছর
উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে, হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল মোহাম্মদ সালিমের। আমরা চেয়েছি সরকারের দফার ভোট। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। নিউজরুম থেকে আমার প্রতিনিধি অনুপ হাজরা রয়েছে আমার সঙ্গে। অনুপ, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখছি যে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবং 2 দফায় ভোট। কোথাও গিয়ে দফা কমিয়ে কি বাহিনীতেই জোর দিচ্ছে কমিশন? দেখো, এখনো পর্যন্ত যা সিনারিও তাতে কিন্তু সেদিকেই কমিশন হাঁটছে। এবং এবারের ভোটের আগে, অর্থাৎ ভোট ঘোষণা হয়নি, ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী রুট মার্চ করছে, মানুষের মনোবল বাড়াচ্ছে, পাবলিক কনফিডেন্স বিল্ড আপে তারা বুথে বুথে ঘুরছে। শুধু তাই নয়, কমিশন রিপোর্ট চাইছে 80,700 যে বুথে ভোট হবে, প্রত্যেক বুথে এরিয়া ডমিনেশন হলো কিনা বাহিনীর, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং 14ই মার্চ অর্থাৎ গতকাল পর্যন্ত আমাদের রাজ্যের প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর রুট মার্চ হয়েছে, এই মর্মে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। কাজেই এই বাহিনীর ওপর গুরুত্ব যে এবার অত্যধিক দিচ্ছে কমিশন, তা এক প্রকার নিশ্চিত। এবং এই জায়গাতেই ইতিমধ্যেই জানি আমরা 240 কোম্পানির আধাসামরিক বাহিনী রাজ্যে প্রবেশ করেছে, তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে স্থানীয় থানাকে নিয়ে। এর পাশাপাশি 480 কোম্পানি যে কোনো সময় হয়তো রাজ্যে এসে পৌঁছাবে। তবে এই 480 কোম্পানি নয়, আরও বাহিনী বাড়বে এমনটা আমরা জানতে পারছি। তার দুটো বিষয়, যে যে জায়গায় ভোট হচ্ছে, অর্থাৎ মোট 5 জায়গায় ভোট হচ্ছে, পন্ডিচেরি বাদ দিয়ে আরও বাকি 4টে রাজ্যে, আমাদের রাজ্যে ধরে কেরালা, তামিলনাড়ু, আসাম। কেরালা এবং আসামের ভোট কিন্তু 23শে এপ্রিলের আগেই শেষ হয়ে যাচ্ছে। কাজেই সেখান থেকে আধাসামরিক বাহিনী আমাদের রাজ্যে আসবে এই ভোটকে অবাধ শান্তিপূর্ণ করতে, অন্তত কমিশনের কৌশল অনুযায়ী। দ্বিতীয়, আরও বাহিনী যেখান থেকে আসতে পারে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, কারণ দেশে মাওবাদ মুক্ত করার ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ইতিমধ্যে যে মাওবাদী অধ্যুষিত যে অঞ্চলগুলি, সেটা ছত্তিশগড় হতে পারে, সেটা একাধিক জায়গা হতে পারে, সেখানে দেখা যাচ্ছে কখনো বা একাধিক মাওবাদীর মৃত্যু হচ্ছে, তারা ফাইটে পারছে না যৌথ বাহিনীর কাছে, একই সঙ্গে অনেক মাওবাদী তারা আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরছে। এই জায়গাগুলি যেখানে সারা বছর ধরে আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হতো, সেই জায়গাগুলি তুলনায় এখন অনেকটা শান্তিপূর্ণ হওয়ার কারণে সেখান থেকেও এক বড় পরিমাণের ফোর্স কিন্তু সেখান থেকে আমাদের রাজ্যে আসবে, এমনটাই সূত্র মারফত খবর। তবে প্রথম দফায় যে 152টা বিধানসভা আসনের নির্বাচন রয়েছে, এই 152টা আসনের নির্বাচনের উপরই কিন্তু আমাদের রাজ্যের গেরুয়া শিবিরের নজর সব থেকে বেশি, কারণ সেখান থেকে তারা সব থেকে বেশি আসন তুলতে চাইছে। এবং সেই জায়গায় 80,719 মতো আমাদের বুথ রয়েছে, সেখানে যদি ভোট করতে হয় তার মাঝামাঝি, আমি 152 যদি 40,000 বা 45,000 বুথে যদি প্রথম দফায় 23শে এপ্রিল ভোট হয়, এবং প্রতি বুথে যদি আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়, এবং তাদের যে নিয়ম অন্তত হাফ সেকশন আধাসামরিক বাহিনী একটা বুথে দিতে হবে, বা দুটো বুথকে একসাথে ক্লাব করে একটা প্রেমিসের মধ্যে হাফ কোম্পানি বা 1 কোম্পানি ফোর্স রাখা, সেই জায়গাটা দেখতে গেলেও কিন্তু অন্তত পক্ষে প্রথম দফার ভোটে 1000 কোম্পানি বা তার থেকে আর আশেপাশে বাহিনী কিন্তু প্রয়োজন রয়েছে। অর্থাৎ 480 কোম্পানির পর আরও 500 কোম্পানি বা তার থেকে বেশি বাহিনী আমাদের রাজ্যে আসতে চলেছে বলেই কেন্দ্র এবং কমিশনের যে কৌশল, তাতে কিন্তু আলাদা করে এই দফা ভাগ করে ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করেছে, তাতে এক প্রকার দিক নির্দেশ হচ্ছে। অর্থাৎ বাহিনী যে বাড়বে আরও, তা এক প্রকার এখন থেকেই বলে দেওয়া যায়। বেশ,
মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা কেনই কথা বলছি, কারণ ভোট ঘোষণা হয়েছে আজ বিকেল 4টায়। ভোট ঘোষণার পরে জরুরি বৈঠকে বিজেপি, আর সেই বৈঠকে সম্ভাব্য যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে নতুনদের প্রার্থী করা হবে নাকি পুরনোতেই আস্থা রাখবে বিজেপি? দেখো, নিশ্চিতভাবে বিজেপির যে প্রার্থী তালিকা তৈরি হবে এবার সেখানে পুরনো কর্মী, যারা বিজেপির হয়ে 365 দিন কাজ করেছে, সেই সমস্ত কর্মীকে প্রাধান্য দেওয়া হবে। এই সিদ্ধান্ত দিল্লিতে ইতিমধ্যে হয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা যেমনটা বিজেপি সূত্র মারফত জানছি, ইতিমধ্যেই 150 থেকে 155 জনের যে প্রার্থী তালিকা, সেটি দিল্লি থেকেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ মঙ্গলবার কিংবা সোমবার, আগামীকাল কিংবা আগামী পরশু সম্ভাবনাময় বেশি মঙ্গলবারে সেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনতে পারে বঙ্গ বিজেপি। এবং আজ ভোট ঘোষণা হওয়ার পরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজারহাটের পাঁচতলা হোটেলে, সেখানে বৈঠকে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসালের মতো নেতৃত্ব। তার সঙ্গে অবশ্যই সংগঠন সম্পাদক বিজেপির অমিতাভ চক্রবর্তী তিনি উপস্থিত রয়েছেন। সুতরাং 155 জনের যে প্রার্থী তালিকা ইতিমধ্যেই দিল্লি মারফত চূড়ান্ত হয়েছে বলে বিজেপির সূত্রে খবর। তার বাদে যে এখনো 139 জনের প্রার্থী তালিকা বিজেপির দিল্লি মারফত চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। সেই 139 জনের নাম কারা হতে পারে, কাদের উপরে বিজেপি জোর দেবে, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনার একাংশ, এই অংশে মূলত এখনো পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বঙ্গ বিজেপি। সম্ভাবনাময় নাম নিয়ে আজ এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। তার পাশাপাশি গতকালই যেহেতু ব্রিগেড শেষ হয়েছে, প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ মেগা ইভেন্ট ব্রিগেড, সেই ব্রিগেডের সাফল্য নিয়ে কতখানি বিজেপি সাফল্যমণ্ডিত করতে পারলো ব্রিগেডকে, এবং সেই ব্রিগেডের প্রভাব দূর দূরান্তরে গ্রামাঞ্চলে কতখানি পড়তে পারে আগামী নির্বাচনে, সেই নিয়েও কাটাছেড়া হচ্ছে আজকের বৈঠকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। সুতরাং প্রার্থী তালিকা নিয়ে একদিকে যেমন চূড়ান্ত করার আগের যে রাজ্য নেতৃত্বের চূড়ান্ত বৈঠক, সেই বৈঠক যেমন হচ্ছে, তার পাশাপাশি আগামী মঙ্গলবার প্রথম দফার যে প্রার্থী তালিকা, যেখানে 150 থেকে 155 জনের নাম থাকতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, সেই চূড়ান্ত হওয়া তালিকার বেশ। আজ ভোট ঘোষণা হয়েছে এবং এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। মঙ্গলবার সম্ভবত প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, কিন্তু তার আগেই নন্দীগ্রামের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন চলছে নন্দীগ্রামে, দেখুন। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ে একাই লড়বে বিজেপিএম, একাই লড়বে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। কেন এই সিদ্ধান্ত? ইতিমধ্যে কি প্রার্থী ঘোষণা করেছেন অনিত থাপা? জানবো। আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে। পার্থ, একেবারে দেখো, 2021 নির্বাচনে এককভাবে কিন্তু লড়েছিল অনিত থাপার এই দল বিজেপিএম, এবং এবারও কিন্তু আজ ভোট ঘোষণার দিনক্ষণ ঘোষণা হতেই কিন্তু তার ঘন্টা দেড় দুয়েকের মধ্যে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করলো অনিত থাপা। প্রেস বিবৃতি কিন্তু অনিত থাপা নতুন এই তিন পাহাড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং 3 আসনে নিয়ে প্রার্থী ঘোষণা করেছেন। গতবার 2021-এ 3 আসনে লড়লেও সে কালিম্পং আসনটি জিতেছিল বিজেপিএম, বাকি 2টি আসনে কিন্তু বিজেপির কাছে হারতে হয়েছিল। এবারও কালিম্পং আসন থেকেই লড়বেন গতবার বিধায়ক বিবেন লেপচা। নতুন দার্জিলিং আসনে শিক্ষক এবং প্রার্থী করেছে অনিত থাপা, এবং কার্শিয়াং আসনে দলেরই সাধারণ সম্পাদক অমর লামা তাকে প্রার্থী করেছে অনিত থাপা, এবং দার্জিলিং বিজয় কুমার রায়। অর্থাৎ 3 আসনেই কিন্তু এই প্রথম কোন রাজনৈতিক দল বা আঞ্চলিক দল হিসেবে কিন্তু এই প্রথম এই ভোট ঘোষণা হতে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো।
এবং অনিক থাপা, যেটা দলীয় সূত্রে জানা যাচ্ছে, 3 আসনে এবার জয়ের বিষয় যথেষ্ট আশাবাদী অনিক থাপা। কেননা গত 5 বছরে পাহাড়ে তিনি অনেক কাজ করেছেন বিজেপির পক্ষ থেকে, এবং তার লিখেই কিন্তু তিনি আশাবাদী যে এবার শুধু কালিম্পং নয়, দার্জিলিং এবং কার্শিয়াং আসনে জয়ী হবে বিজেপিএম। বেশ, ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা রাজ্যের। বকেয়া ডিএ ঘোষণা রাজ্যের। বকেয়া ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকার। 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। সব সরকারি কর্মচারী, পেনশনভোগীরা বকেয়া ডিএ পাবেন। বাংলার মানুষের কথা ভাবে তৃণমূল সরকার। ডিএ ঘোষণা তারই প্রমাণ, বলছে তৃণমূল কংগ্রেস। শুধু সরকারি কর্মচারী বলে নয়, মমতা ব্যানার্জি সব সেকশনের মানুষের জন্য ভালো। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে যেভাবে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে, সেই জায়গায় সরকারি কর্মচারীদের ডিএটা নিশ্চিতভাবে বাড়া প্রয়োজন ছিল। আগে সব শ্রেণীর মানুষের জন্য একটা রিলিফ দিয়ে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন তিনি বাংলার 10.5 কোটি মানুষের কথা ভাবেন। আজকের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করলো চতুর্থবার আশা শুধু সময়ের অপেক্ষা তা নয়, এবার 250 বার। সরকারি কর্মচারীরা তৃণমূলকে চেনেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন সরকার তৈরি হবে। তৃণমূলকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন। আর ওদের কাছে রাজনীতিতে তো খেলা ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এটা ঘোষণা করলেন, কবে দেবেন? এতদিন তো বলছিলেন টাকা নেই। এটা হচ্ছে ভোটের আগে একটা ভোটা দিলেন, দেওয়া হবে, কবে দেওয়া হবে? তারপর বলে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন তো দিতে পারবো না, আমি তো ঘোষণা করে দিয়েছি। তারপর নির্বাচনে পরাজিত হবে, পালিয়ে যাবে, অন্য সরকারের গায়ে দায় পড়বে। এই ভাওতাবাজি চূড়ান্ত আর কি। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে বাধ্য, উপায় নেই। কিন্তু মার্চ মাস থেকে দিয়ে দেবেন, মার্চ মাস তো পার হয়ে গেল, টাকাটা ঢুকবে কবে থেকে? বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের ভোটের গিমিক বলে খোঁচা বিরোধী দলনেতার। ভোট ঘোষণার আগে মরিয়া চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ঘোষণা করলেও টাকা দেবে না বলে তোপ দেখেছেন শুভেন্দু। লড়াই এখন বাকি রয়েছে, বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে। 2019 রুপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা রাজ্যের। পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হলো। 2000 টাকা হলো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা। 1500 টাকা থেকে 2000 টাকা করা হলো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও গ্যাসের সংকট বিভিন্ন জায়গায়। আমরা ঘাটালের ছবি আপনাদের দেখাবো। ভোর থেকে সেখানে সংকট এমনই যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ 5 থেকে 6 ঘন্টা, কিন্তু তারপরেও গ্যাস মিলছে না। খুব স্বাভাবিকভাবেই তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। ঘাটালের চরমে গ্যাস ভোগান্তি। সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। সুকান্ত।
দেখো রুমেলা, এক কথায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্যাস গ্রাহকেরা। ঘাটালের পুষ্পতা এলাকায় ইন্ডিয়ান যে গ্যাস সার্ভিসের সেন্টার রয়েছে, সেখানে কিন্তু দেখা গেল লম্বা ছবি, যে ছবি আমরা করোনার সময় দেখেছি, ভ্যাকসিন নেওয়ার সময় প্রচুর মানুষের হয়রানি হয়েছিল, সেই একই ছবি যেন উঠে আসছে এই গ্যাস না পাওয়ার ভোগান্তিতে। প্রচুর সকাল ভোর থেকে অনেকে লাইন দিয়েছেন এবং যেটা বলছেন গ্রাহকেরা, কেউ 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কেন না, 2-3 দিন ধরে তারা গ্যাস পাচ্ছেন না, 100-র বেশি গ্যাস দেওয়া হচ্ছে না, তার ফলে যে আগে আসবে লাইনে দাঁড়াতে পারবে সেই কিন্তু গ্যাস পাবে। এই রকম চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কিন্তু এই গ্যাস সার্ভিসের পক্ষ থেকে তারা বক্তব্য না দিলেও তারা যেটা বলছেন যে প্রত্যেকদিন 2টি করে গ্যাসের গাড়ি আসতো, সেই গাড়িতে কিন্তু গ্রাহকদেরকে তাদের যে গ্যাস, সেই গ্যাস সরবরাহ করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে 1টি করে গ্যাসের গাড়ি আসছে, যার ফলে কিন্তু সমস্যা হচ্ছে, তারাও কিন্তু স্বীকার করে নিয়েছেন। এবং আরো কতদিন এই ভোগান্তি চলবে সে কথা কিন্তু এখন পর্যন্ত আমি আপাতত 75-এর মধ্যে আছি। হ্যাঁ, পিছনে প্রায় আরো 30 জনের মতো। আমি 13 তারিখ থেকে করছি। 13 তারিখে এসেছিলাম, লাইন দিয়েছিলাম, তো সামনে যেতে গ্যাস শেষ হয়ে গেছিল। 7টার দিকে এসেছি, লাইন দিয়েছি, আপাতত 75-এর মধ্যে আছি, আশা করছি পেয়ে যাব। বুঝতে পারছি যে গ্যাসের সমস্যা, কারণ 2 দিন ধরে ঘুরছি। আজকেও 6টা থেকে এসে লাইন দিয়ে এই এখনো চলছে। বলছে তো 80টা করে দিচ্ছে, এবারে মনে হচ্ছে তো পেয়ে যাবো। আর গিরিশ পার্কে যে ধুন্ধুমার পরিস্থিতি গতকাল তৈরি হয়েছে, তাতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো। কারণ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশ কর্মী আহত। গিরিশ পার্কে তাণ্ডব ভাঙচুরে মামলা করলো পুলিশ। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, এখনো পর্যন্ত গতকালের যে গিরিশ পার্কের তাণ্ডবের ঘটনা, ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল